নির্বাচনকে ঘিরে নানামুখী তৎপরতা, বিএনপির একটা ডেডলাইন মানে কাট অফ লাইন যেটি ডিসেম্বরের মধ্যেই বিএনপি নির্বাচনটি চায়, কিন্তু সংস্কার প্রক্রিয়ায় যে বিষয়গুলো আপত্তি উঠেছে তার মীমাংসা হতে হয়তো আরও সময় লাগতে পারে। বিএনপি আসলে কি করবে, বা দুটি পথে দুটি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে কিনা আপনার কি মনে হয়, ডিসেম্বরের আগে বা ডিসেম্বরের পরে? না, ডিসেম্বরের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন করা সম্ভব। আমার মনে হয় এর সাথে খুব বেশি দ্বিমত কেউ হবে না। সংস্কারের সব বিষয়ে তো আর একমত হওয়া যাবে না। অধিকাংশ রাজনৈতিক দল বা সব রাজনৈতিক দল যে সংস্কারগুলি চায় সেটি আরও 8 মাস ডিসেম্বর হতে বাকি আছে। তার মধ্যে তো একমত হয়ে অর্ডিন্যান্স জারি করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করা যায়। আবার কিছু সংস্কার আছে যার জন্য পার্লামেন্ট দরকার। সেগুলিতে যদি আমরা একমত হই, জাতীয় নির্বাচনের পর হয়তো ঐক্যমতের ভিত্তিতে অথবা মেজরিটির ভিত্তিতে সেইগুলি সংশোধন করা যাবে পার্লামেন্টে, সেই সংস্কারগুলি প্রতিষ্ঠিত করা যাবে। তো আমার যতটুকু জানা, মৌলিক সংস্কার বলেন আর প্রয়োজনীয় সংস্কার বলেন, সেক্ষেত্রে খুব বেশি দ্বিমত হচ্ছে বলে আমার জানা নেই। আমার মনে হয় সব রাজনৈতিক দল কাছাকাছি জায়গায় এসেছে। এনসিপির জায়গা থেকে কয়েকটি সংস্কারের কথা বলা হয়েছে, সেটি বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োগের প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে বিতর্ক আছে। আর প্রয়োগ করতে গেলে কোন প্রক্রিয়া হবে সেটা আরও একটা ধরেন প্রশ্ন রয়েছে। অথবা ধরেন কিছুটা এনসিপি সরাসরি বলেছে তারা গণপরিষদের নির্বাচন চায়। গণপরিষদের, যেমন আপনি যদি আমাকে বলেন বাংলাদেশে কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সদ্য স্বাধীন দেশ যেখানে শাসনতন্ত্র নেই, বিপ্লব বলেন অথবা ধরেন অন্য রাষ্ট্রের থেকে স্বাধীন হয়েছে, তাদের শাসনতন্ত্র প্রয়োজন। শাসনতন্ত্র গঠন করবার জন্য জনগণের গণভোটের মাধ্যমে একটা গণপরিষদ হয় এবং তারা ওই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শাসনতন্ত্র তৈরি করে। বাংলাদেশে যেহেতু একটা শাসনতন্ত্র বিদ্যমান আছে, গণতন্ত্রও আছে, শাসন কাঠামোও আছে, আচ্ছা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলিও আছে। হ্যাঁ, সেখানে দলীয় ব্যবহার হয়েছে। কোনো একটি রাজনৈতিক দল, ফ্যাসিবাদ আওয়ামী লীগ, ক্ষমতায় থাকার জন্য তার রাজনৈতিক ব্যবহার করেছে। সেই জায়গাগুলি পরিবর্তন যদি আমরা করতে পারি ঐক্যমতের ভিত্তিতে, তাহলে আমার মনে হয় সে সমস্যা সমাধান করা যাবে। অর্থাৎ সেটার খুব প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। যে কথা আপনি বলছিলেন যে আমিরে জামাত লন্ডনে দেখা করেছে, আমি এটা খুবই ইতিবাচকভাবে দেখি এবং আমি মনে করি এই সৌহার্দ্যতা থাকা উচিত রাজনীতিতে। কারণ ভাবের আদান প্রদান দরকার, চিন্তার আদান প্রদান দরকার, কিন্তু দিন শেষে আমরা নির্ভর করব জনগণের প্রতি। জামাত ইসলাম একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রতিষ্ঠিত জনপ্রিয় সবচেয়ে বড় রাজনৈতিক দল, বারবার নির্বাচিত হয়েছে জনগণের ভোটে। আবার এনসিপি একটা রাজনৈতিক দল হয়ে আসছে। আমি এখনো পরিপূর্ণ রাজনৈতিক দল বলছি না, কারণ একটা রাজনৈতিক দল হতে হলে কিছু ধরেন শর্ত, কিছু যোগ্যতা, তারপর হচ্ছে রাষ্ট্রে তার কিছু দায়বদ্ধতা, যেমন নিবন্ধন বলেন, প্রতীক বলেন, গঠনতন্ত্র বলেন, ঘোষণাপত্র বলেন, মূলনীতি বলেন, সেগুলি তারা করছে, আসছে, স্বাগত তাদেরকে। তো সব রাজনৈতিক দলের মধ্যে কিন্তু একটা আন্তঃযোগাযোগ থাকা দরকার, ইন্টারাকশনটা হওয়া দরকার। এবং আমার বিশ্বাস যে লন্ডনে যে সাক্ষাৎটা হয়েছে সেটা বাংলাদেশের স্বার্থটাই প্রাধান্য পেয়েছে, অথবা সংকট থেকে উত্তরণের পন্থাটাকেই আমার মনে হয় প্রাধান্য পেয়েছে বলে আমি বিশ্বাস করি। এখন ধরেন আপনি যে কথা বলছিলেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, মানে দুটি তৎপরতা কিনা, ডিসেম্বরের আগে একটি ভোট অনুষ্ঠানের আয়োজন বা ডিসেম্বর থেকে জুনের মধ্যে আর একটি ভোট, দুটি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে দুটি কিনা? তৎপরতা মানে আপনি যে প্রয়োজনীয় সংস্কারগুলি করতে চান এবং সংস্কার প্রক্রিয়া যতদূর এগিয়েছে আমি যে জানি, প্রস্তাবনাগুলি এসেছে, রাজনৈতিক দলগুলি মতামত দিয়েছে, অধিকাংশ মতামতের সাথে একমত হয়ে গিয়েছে, দুই একটা নিয়ে ডিবেট আছে। আজকেও আমাদের আপনার ঐক্যমত কমিশনের সাথে মিটিং হয়েছে এবং আমরা ব্যাখ্যা করেছি এবং ঐক্যমত কমিশন কিন্তু স্যাটিসফাইড। এটা ঠিক আছে যে কিছু কিছু সংস্কার তার প্রয়োগিক দিক কেমন হবে, কিছু কিছু সংস্কার মানে প্রয়োজন আছে কিনা, আবার তার নেতিবাচক দিক কি হতে পারে, এগুলি তো একটা বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে। মনে রাখা দরকার, সংস্কার কিন্তু কোনো গোষ্ঠী বা ব্যক্তির চাওয়া না, সেটা হতে হবে জাতীয় স্বার্থে, অন্যান্য রাজনৈতিক দল, অন্যান্য নাগরিক সমাজের ঐক্যমতের ভিত্তিতে যা রাষ্ট্রের কল্যাণে কাজ করবে, যা আমাদেরকে একটা আপনার রাষ্ট্র ব্যবস্থাপনায় সাম্য দেবে, যেখানে রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করবে, সেইগুলি তো সংস্কার, তাই না? তো সেটা ডিসেম্বরের মধ্যে নিশ্চিতভাবে করা সম্ভব। এখন ধরে নেন
কিন্তু রবিউল ভাই, এই 2 দিন যে আপনার ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির যে বৈঠক হলো প্রতিনিধি দলের, বাইরে এসে যেটা জানা গেল যে দ্বিমতের জায়গায় বা বিএনপি খুব বেশি একটা ছাড় দিচ্ছে তা না, না না, যেগুলোতে দ্বিমত আমার আছে মনে হয় সেগুলো সঠিক দ্বিমত না। আছে। একটি, দুটি বা তিনটি বিষয় আছে যেই মৌলিক বিষয় আমি বলবো না, যেমন যেটা আজকে একটু বিষয়টি আবেগিক। বলি যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিপক্ষে বিএনপি, তারা বলছে, আপনার দল বলছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতা কিভাবে বাড়ানো যায় সেটি বিবেচনায় নিতে। একেবারে যৌক্তিক। আরেকটি হচ্ছে এক ব্যক্তি সংসদ নেতা দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটাও তো বিএনপির দ্বিমত। যেমন তারা এটা আপনি চায় না। ধরেন পার্লামেন্ট পদ্ধতির সরকার যেটা, সেখানে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা থাকে। ভারতের রাষ্ট্রপতি কতটুকু ক্ষমতা আছে? আপনি যদি ইংল্যান্ডে রানী যান, ওখানে তো রাষ্ট্রপতির মতো তিনি কাজ করেন, কতটুকু ক্ষমতা তিনি রাখেন? আপনি যদি থাইল্যান্ডে যান, রাজার ওখানে কতটুকু ক্ষমতা তিনি রাখেন? দরকারটা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনা, সরকারটা কি? সরকার রাষ্ট্রের 3টি বিভাগের একটা, সেটা হচ্ছে শাসন বিভাগ। শাসন বিভাগের প্রধান থাকেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দায়বদ্ধ থাকে পার্লামেন্টের কাছে, পার্লামেন্ট দায়বদ্ধ থাকে জনগণের কাছে। এখন রাষ্ট্রের যিনি প্রধান নির্বাহী, তাকে যদি আপনি ক্ষমতাহীন করেন মানে আর সংসদ তার ক্ষমতার প্রতি যদি আপনার অনীহা থাকে, তাহলে রাষ্ট্র ব্যবস্থাপনাটা কিভাবে হয়? যেমন আমি একটা উদাহরণ দিই। যে কোনো কারণে রাষ্ট্রপতি আছেন, প্রধানমন্ত্রী আছেন। রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত আছেন, তিনি কিন্তু ইমপিচমেন্ট হচ্ছেন না। খেয়াল করেন, সরকার এরকম গণ অভ্যুত্থানে পদত্যাগ হয়ে গেল, যে কোনো একটা সরকার, তাহলে নতুন সরকার হলো। তা নতুন সরকার হলে এক দল থেকে রাষ্ট্রপতি আছে, আরেক দল থেকে, দুজনের ক্ষমতা যদি ইকুয়াল, রাষ্ট্র ফাংশন করবে? এরকম কিন্তু জটিলতা আছে। আমি বলছি প্রধানমন্ত্রীর ক্ষমতা যেটা আছে, হ্যাঁ, প্রধানমন্ত্রীকে সংসদের কাছে আরেকটু দায়বদ্ধ করা যায় কিনা, আরেকটু দায়বদ্ধ করা যায় কিনা। আবার ধরেন মেম্বার অফ পার্লামেন্ট আমরা শুধু নির্বাচন করি বা করে দেই, তিনি শুধু হ্যাঁ এবং না ভোটের মধ্যে থাকেন, সেখানে না গিয়ে তাকে আরো 70 অনুচ্ছেদে যেটা বলা হয়েছে যে কয়েকটি মৌলিক বিষয় তিনি দ্বিমত করতে পারবেন না, অন্য জায়গায় তিনি কথা বলতে পারবেন। সংস্কার তো এগুলো আমরা এনেছি ভাই। আমরা 31 দফার মধ্যে শাসনতন্ত্র বলেন, শাসন কাঠামো বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার বলেন, রাজনীতির সংস্কার বলেন, আমরা সেগুলি বিস্তৃতভাবে তুলে ধরেছি। তার বাইরে খুব বেশি প্রস্তাব এখনো পর্যন্ত এসেছে বলে আমার কাছে মনে হয়নি। যেমন আরেকটা কথা আপনি মনে হয় তুলছিলেন যে এক ব্যক্তি বলছি আমরা পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমরা মনে করি মানে আমরা জাতি হিসেবে মনে করি যে এরকম একাধিক বা 3 বার বা 4 বার হলে তার মধ্যে একটা স্বৈরতন্ত্র মানসিকতা চলে আসে। আচ্ছা, সেটা সবসময় আসবে তা ঠিক না। আবার এমনও তো হতে পারে যে এক ব্যক্তি পরপর 2 বার প্রধানমন্ত্রী হয়ে তিনি দেশটাকে এমনভাবে পরিচালনা করেছেন যেটা দেশের জন্য কল্যাণ। তিনি হয়তো 3য় 4র্থ টার্মে 5ম টার্মে আবার জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে আসতে পারে। যেমন মালয়েশিয়াতে এসেছে, মালয়েশিয়া সুফল পেয়েছে, পৃথিবীর অনেক জায়গায় এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে হয়তো 2 বার বেঁধে দেওয়া হয়েছে, বাট অনেক জায়গাতে এরকমভাবে এসেছে। আমি বলতে চাই যে সরকার এবং প্রধানমন্ত্রী এবং পার্লামেন্ট তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকছে কিনা, মেয়াদ শেষে জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে এসে রাষ্ট্র পরিচালনা করছে কিনা, এটি যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে যে সংস্কারের কথা বলছেন, যে জবাবদিহিতার কথা বলছেন, যে জনগণের সরকার বলছেন, সেটা প্রতিষ্ঠিত সম্ভব। মনে রাখা দরকার, সুশাসন এবং গুড গভর্নেন্স যেটাকে আমরা বলি, সেটা প্র্যাকটিস, ইম্পোজ করার বিষয় না।